ফুলবাড়িকে ধ্বংস করে ফুলবাড়িকে ধ্বংস করে। গত 16 আগস্ট ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্সের বাংলাদেশের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের চলমান গ্যাস আর বিদ্যুৎ সংকটের কথা বলেন। তিনি জানান, গ্যাস অনুসন্ধান ও এলএনজি অবকাঠামো তৈরিতে সময় লাগবে। একই সঙ্গে বলেন, সরকার এখন কয়লা উত্তোলনের দিকেও যাচ্ছে এবং ফুলবাড়ি সহ অন্যান্য জায়গায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে হবে, কারণ সরকারের সামনে আর কোনো বিকল্প নেই। কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন পদ্ধতি আসলে কি? ওপেন পিট মাইনিং বা উন্মুক্ত পদ্ধতি মানে হলো মাটির নিচ থেকে সুড়ঙ্গ করে কয়লা বের করার বদলে উপর থেকে বিশাল এলাকা জুড়ে মাটি খুঁড়ে কয়লা তোলা। শুধু ফুলবাড়িতে এই পদ্ধতিতে খনি করতে হলে প্রায় 67 বর্গ কিলোমিটার জমি অধিগ্রহণ করতে হবে। এর সবচেয়ে ভয়াবহ দিক হলো কয়লার স্তরের উপরে থাকা ভূগর্ভস্থ পানির বিশাল স্তরকে পাম্প করে সরিয়ে ফেলতে হয়। ফুলবাড়িতে সমস্যাটা এখানেই। সেখানকার কয়লার স্তরের উপর রয়েছে প্রায় 80 থেকে 120 মিটার পুরু ভূগর্ভস্থ পানির স্তর। ফলে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে গেলে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি পাম্প করে সরিয়ে ফেলতে হবে। 2006 সালে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নেও এই আশঙ্কা করা হয়েছিল। এর ফলে খনি এলাকা থেকে চারদিকে প্রায় 314 বর্গ কিলোমিটার পর্যন্ত পানির স্তর নেমে যেতে পারে। অর্থাৎ প্রশ্ন হচ্ছে, সেই পানি যেটা সরে যাবে সেটা কোথা থেকে আসবে? কৃষক কিভাবে সেচের পানি পাবেন? আশেপাশের মানুষের খাবার পানির কি হবে? এর সঙ্গে আছে জমির প্রশ্ন। এশিয়া এনার্জি নিজেদের পরিবেশ সমীক্ষা অনুযায়ী প্রকল্পের জন্য প্রায় 66.88 বর্গ কিলোমিটার জমি অধিগ্রহণের প্রয়োজন হতো। এর মধ্যে প্রায় 42 বর্গ কিলোমিটার ছিল কৃষি জমি। কোম্পানির হিসাবেই 12,000-এর বেশি পরিবার অর্থাৎ 54,000-এর বেশি মানুষকে উচ্ছেদ আর পুনর্বাসনের কথা ছিল। তখনকার বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এবং পরবর্তী সরকারি কমিটির মূল্যায়নেও পানি, কৃষি, পরিবেশ ও পুনর্বাসন নিয়ে বড় ধরনের উদ্বেগের কথা এসেছে। এমনকি অ্যাসিড মাইন ড্রেনেজের মতো দূষণের আশঙ্কাও তুলে ধরা হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এত বিতর্কের পর ফুলবাড়ির গল্প শুরুই বা হয়েছিল কিভাবে? এর পেছনে ইতিহাসটা 2006 সাল থেকে আরও বেশ পেছনের। 1994 সালের 20 আগস্ট তৎকালীন বিএনপি সরকারের আমলে অস্ট্রেলিয়ার খনি কোম্পানি বিএইচপি মিনারেলস ইন্টারন্যাশনাল এক্সপ্লোরেশন ইনকের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয় উত্তরাঞ্চলে কয়লা অনুসন্ধানের জন্য। 1994 থেকে 1997 সালের অনুসন্ধানে ফুলবাড়িতে কয়লার মজুতের সন্ধান পাওয়া যায়। এরপর 1998 সালে বিএইচপি তাদের চুক্তি আর সংশ্লিষ্ট লাইসেন্স এশিয়া এনার্জির কাছে হস্তান্তর করে এবং বাংলাদেশ সরকার সেই হস্তান্তরের অনুমোদন দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক সময় বলা হয় 2006 সালে বিএনপি সরকার ফুলবাড়ির কয়লা খনি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টা এতটা সরল নয়। খনি অনুসন্ধানের মূল চুক্তি হয়েছিল 1994 সালে বিএনপি সরকারের আমলে। 1998 সালে আওয়ামী লীগ সরকারের সময় তা এশিয়া এনার্জির কাছে হস্তান্তর হয়। এরপর 2004-05 সালের দিকে এশিয়া এনার্জি ফুলবাড়িতে পূর্ণাঙ্গ খনি প্রকল্পের কাজ আর প্রচারণা জোরদার করে। এশিয়া এনার্জির পরিকল্পনা ছিল বিশাল। প্রায় 67 বর্গ কিলোমিটার এলাকায় উন্মুক্ত খনি তৈরি করে বছরে বিপুল পরিমাণ কয়লা উত্তোলন এবং তার একটি বড় অংশ বিদেশে রপ্তানি করার পরিকল্পনা ছিল এই কোম্পানিটির। বাংলাদেশের জন্য রয়্যালটি রাখা হয়েছিল মাত্র 6%। আর সেখান থেকেই ফুলবাড়িতে স্থানীয় মানুষের ক্ষোভ তৈরি হতে থাকে। 2005 সালের ফেব্রুয়ারি থেকেই স্থানীয়ভাবে ফুলবাড়ি শহর রক্ষা কমিটি এবং পরে ফুলবাড়ি রক্ষা কমিটি গড়ে ওঠে। মিছিল, স্মারকলিপি, হরতাল, অনশন, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন ধীরে ধীরে বড় হতে থাকে। পরে এর সঙ্গে যুক্ত হয় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। 2006 সালের 26 আগস্ট অর্থাৎ আজকের দিনে সেই আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। সেদিন এশিয়া এনার্জির কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তরিকুল ইসলাম, আমিন ও সালেকিন নামে 3 জন তরুণ নিহত হন এবং 2 শতাধিক মানুষ আহত হন। এরপর ফুলবাড়ি কার্যত অচল হয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবির মধ্যে মূল কথা ছিল 3টি। ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনি করা যাবে না, এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে এবং
আন্দোলনের সময় হতাহতদের বিচার ও ক্ষতিপূরণ দিতে হবে। শেষ পর্যন্ত 30 আগস্ট তৎকালীন বিএনপি জামাত জোট সরকার আন্দোলনকারীদের সঙ্গে একটি 6 দফা সমঝোতা চুক্তি করে। সরকারের পক্ষে তৎকালীন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু এবং আন্দোলনকারীদের পক্ষে অধ্যাপক আনু মোহাম্মদ এতে স্বাক্ষর করেন। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ফুলবাড়ি সহ বাংলাদেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করা হবে না। এর পাশাপাশি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি ও বাংলাদেশ থেকে বহিষ্কার, নিহত ও আহতদের ক্ষতিপূরণ, নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ, গুলিবর্ষণের ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের কথা ছিল। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যে চুক্তিতে বিএনপি জামাত জোট সরকার নিজেই বলেছিল বাংলাদেশে কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করা হবে না, সেই চুক্তির প্রায় 20 বছর পর বিএনপি সরকারেরই একজন মন্ত্রী কেন আবার ফুলবাড়িতে ওপেন পিট মাইনিং এর কথা বলছেন? এর উত্তরটা বর্তমান বিদ্যুৎ আর জ্বালানি সংকটের মধ্যে খুঁজতে হবে। সরকার বলছে দেশ দীর্ঘদিন ধরে আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল হয়ে পড়েছে, গ্যাসের ঘাটতি রয়েছে, এলএনজি আনতেও সময় আর বৈদেশিক মুদ্রা লাগে, আর বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে বিপুল পরিমাণ কয়লা আমদানি করতে হচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বণিক বার্তা জানাচ্ছে সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য আমদানি করা কয়লার বড় অংশ দেশীয় কয়লা দিয়ে প্রতিস্থাপনের পরিকল্পনা করছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে বছরে প্রায় 2 কোটি টন কয়লা আমদানি হয় এবং সরকার স্থানীয় উৎস থেকে এর প্রায় 75% পূরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ফুলবাড়ির মজুদকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই হিসাবের যুক্তিটা বোঝা কঠিন নয়। দেশে কয়লা আছে, সেই কয়লা তুলতে পারলে বিদেশ থেকে কয়লা আমদানি কমবে, ডলার সাশ্রয় হবে, আমদানি নির্ভরতা কমবে এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে জ্বালানি দেওয়া সহজ হবে। সরকারের বর্তমান যুক্তি মোটামুটি এটাই। কিন্তু এখানেই ফুলবাড়ির পুরাতন প্রশ্নটা আবার ফিরে আসে। আমদানি করা কয়লা কমানোর জন্য কি দেশীয় কয়লা তুলতেই হবে? আর দেশীয় কয়লা তুলতে হলে কেন উন্মুক্ত পদ্ধতি ব্যবহার করতে হবে? কারণ ফুলবাড়িতে বিরোধিতার মূল জায়গাটা কয়লা নয়, কয়লা তোলার পদ্ধতি এবং সেই পদ্ধতির সামাজিক আর পরিবেশগত মূল্য। ভূগর্ভস্থ খনিতে সাধারণত মাটির উপরের বিশাল অংশ সরিয়ে ফেলা হয় না, কিন্তু ফুলবাড়ির পরিকল্পিত ওপেন পিট খনিতে উপরের স্তর সরিয়ে কয়লার কাছে যেতে হবে। ফলে পানি ব্যবস্থাপনা, জমি অধিগ্রহণ, কৃষি জমি নষ্ট হওয়া, মানুষের পুনর্বাসন, ভূগর্ভস্থ পানির স্তর এবং দূষণ সবকিছু একসঙ্গে বিবেচনায় আসবে। ফুলবাড়ি নিয়ে সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটিগুলোর রিপোর্টেও এসব ঝুঁকি উঠে এসেছে। এখানে আরও একটা বিষয় মনে রাখা জরুরি। আজকের সরকার যে ফুলবাড়িতে কয়লা তুলতে চাইছে সেটি 2006 সালের প্রকল্পের হুবহু একই প্রকল্প হবে কিনা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ সরকার এখনো তার পূর্ণাঙ্গ জ্বালানি নীতি প্রকাশ করেনি। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী নিজেই বলেছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সামগ্রিক জ্বালানি নীতি দেওয়া হবে। কিন্তু রাজনৈতিক ও ঐতিহাসিক প্রশ্নটা এর মধ্যেই সামনে চলে এসেছে, ফুলবাড়ি চুক্তির কি হবে? কারণ চুক্তিতে শুধু 2006 সালের একটি প্রকল্প বন্ধ করার কথা বলা হয়নি, সেখানে স্পষ্টভাবেই বলা হয়েছিল ফুলবাড়ি সহ দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করা হবে না। তাহলে সরকার যদি এখন ফুলবাড়িতে ওপেন পিট মাইনিং এর দিকে এগোয়, তাহলে সেটি শুধু একটি নতুন খনি প্রকল্প চালুর সিদ্ধান্ত হবে না, 2006 সালের সেই সমঝোতার সঙ্গে একটা সরাসরি সংঘাত তৈরি হবে। আর এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন যে এখনো হয়নি সেটিও নতুন কোনো কথা নয়। বহু বছর ধরে আন্দোলনকারীরা বলে আসছেন ক্ষতিপূরণ বা কিছু মামলা প্রত্যাহারের মতো কয়েকটি বিষয় বাস্তবায়িত হলেও এশিয়া এনার্জিকে বহিষ্কার এবং উন্মুক্ত কয়লা খনি না করার মতো প্রধান দাবিগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এদিকে মজার ব্যাপার হলো এখন এশিয়া এনার্জি নাম বদলে গ্লোবাল কোল ম্যানেজমেন্ট বা জিসিএম রিসোর্সের নামে ফুলবাড়ি প্রকল্পকে নিজেদের প্রকল্প হিসেবে তুলে ধরছে। কোম্পানিটি সাম্প্রতিক বছরগুলোতেও ফুলবাড়ির কয়লা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং চীনা কোম্পানি পাওয়ার চায়নার সঙ্গে সহযোগিতার কথাও জানিয়েছে। ফলে ফুলবাড়ির প্রশ্নটা এখন 3টি আলাদা স্তরে দাঁড়িয়ে আছে। একদিকে বাংলাদেশের বাস্তব বিদ্যুৎ সংকট, অন্যদিকে আমদানি করা জ্বালানির উপর সরকারের নির্ভরতা কমানোর চেষ্টা, আর 2006 সালের গণ আন্দোলন এবং সেই আন্দোলনের পর সরকারের করা চুক্তি।
সরকার যদি বলে বর্তমান জ্বালানি সংকটে আমাদের হাতে বিকল্প নেই, তাহলে সেই বিকল্পহীনতার হিসাবটা জনসম্মুখে আসা দরকার। কেন ফুলবাড়ি, কেন ওপেন পিট, কেন এই মুহূর্তে? পরিবেশ ও পানির ক্ষতির হিসাব কি? কত মানুষ সেখানে বাস্তুচ্যুত হবে? কত কয়লা পাওয়া যাবে? কত ডলার সাশ্রয় হবে? বিদ্যুতের দাম কতটা কমবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2006 সালের 6 দফা চুক্তির আইনি ও রাজনৈতিক অবস্থান কি হবে? কারণ ফুলবাড়ির মানুষকে একবার বলা হয়েছিল এই এলাকায় উন্মুক্ত কয়লা খনি হবে না। সেই ঘোষণা তখনকার বিএনপি জামাত জোট সরকারই দিয়েছিল। প্রায় 20 বছর পর একই জায়গায় আবার যখন বলা হচ্ছে আর কোনো বিকল্প নেই, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, সেই পুরনো চুক্তির প্রতিশ্রুতির কি হলো? দেখেন, বিদ্যুৎ সংকট বাস্তব, জ্বালানি আমদানির চাপও বাস্তব, দেশীয় সম্পদ ব্যবহার করার প্রয়োজন নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু কি দামে আমরা কয়লা তুলব? সেই দাম কি শুধু টাকায় হিসাব হবে, নাকি জমি, পানি, কৃষি, মানুষ আর 2006 সালের চুক্তিকেও সেই হিসাবের মধ্যে রাখা হবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।